আসসালামু আলাইকুম। হুম, আমরা ইয়াস বাংলাদেশকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আয়োজন করার জন্য। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো হাউ টু রাইট এ রিসার্চ প্রপোজাল। আমি আলোচনায় প্রফেসর ডক্টর মোহাম্মদ মেহেদি হাসান খান, ডিন, ফ্যাকাল্টি অফ বায়োটেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিলেট ইউনিভার্সিটি। তো আমরা যে বিষয়টা আলোচনা করব, যে আমাদের রিসার্চ প্রপোজাল যে আমরা লিখতে যাচ্ছি বা রিসার্চ প্রপোজালের কারণ জানি। দুইটা কারণে আসলে রিসার্চ প্রপোজাল লেখা হয়। একটা হলো হায়ার স্টাডির জন্য। আমরা যখন বিদেশে বা কোনো জায়গায় আমরা হায়ার স্টাডি করতে চাই, মাস্টার বা পিএইচডি, সেক্ষেত্রে আসলে আমাদের অনেক সময় রিসার্চ প্রপোজাল লিখতে হয় আমাদেরকে। আর আরেকটা জিনিস হলো আমরা গেটিং ফান্ড। আমরা যখন চাকরি করি, আমরা ইউনিভার্সিটি টিচার বা কোনো গবেষণা প্রতিষ্ঠানে চাকরি করি, তখন ডোনার এজেন্সির কাছ থেকে টাকা নেওয়ার জন্য তখন আমাদের রিসার্চ প্রপোজাল লেখা হয়। আর আমরা যেটা বলতেছিলাম যে অনেক সময় সিনপসিস ফান্ডিং এর জন্য দেওয়া হয়। মাস্টার্স পিএইচডি যখন আমরা করতে চাই, বিদেশে যারা আমরা পড়াশোনা করতে চাই, সে সময় টিচাররা বলে যে একটা সিনপসিস লিখতে। তারপরে আমরা মাস্টার্স ভর্তি হওয়ার পরও অনেক সময় আমাদের স্কলারশিপের জন্য আমাদের সিনপসিস লিখতে হয়। এই জন্যই আমাদের রিসার্চ প্রপোজাল লেখার দরকার পড়ে। এখন আমাদের জানা দরকার একটা রিসার্চ প্রপোজালের মধ্যে কি কি জিনিস থাকে। আছে টাইটেল, ইন্ট্রোডাকশন বা ব্যাকগ্রাউন্ড, অবজেক্টিভ, ম্যাটেরিয়াল অ্যান্ড মেথড, বাজেট, টাইম ফ্রেম বা গ্যান চার্ট, পসিবল আউটকাম, বেনিফিশিয়ারি, রেফারেন্সেস। এখন আমরা দেখতেছি টাইটেল। টাইটেল কি রকমের হওয়া উচিত? টাইটেল শুড বি স্মল। এটা আসলে ছোট হওয়া উচিত। ইজি টু আন্ডারস্ট্যান্ড, যাতে আমরা সহজে যেন আমরা বুঝতে পারি, এরকম হওয়া দরকার। রিডার ক্যান গেট এ ক্লিয়ার কনসেপ্ট অফ রিসার্চ, যাতে এই টাইটেলটা দেখেই একজন যে পাঠক, পাঠক যেন বুঝতে পারে বা রিডার যেন বুঝতে পারে যে আসলে কিসের উপর কাজ করতেছে, এবং ইন্টারেস্টিং, যাতে সে ইন্টারেস্ট বোধ করে এবং এটার প্রতি আগ্রহ দেখতে পারে। এখানে আমরা একটা টাইটেল দেখাচ্ছি যে রেল ব্রিজ ভেড়ামারা। এটা টাইটেলটা অনেক ছোট, ঠিক আছে, কিন্তু রেল ব্রিজ ভেড়ামারা দেখলে আসলে কি বুঝতে পারি আমরা? কিন্তু বিষয়টা কিন্তু ক্লিয়ার না। রেল ব্রিজ ভেড়ামারা দেখার পরে, আমি এই টাইটেল দেখার পরে প্রথমে আমি মনে করেছিলাম যে এইটা মনে হয় হাইডিং ব্রিজ বা অন্য কিছু। কিন্তু পরে আমি এখানে একটা ইউটিউবের একটা লিঙ্ক দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে এটার ভিতরে ঢুকতে পারেন। দেখেন যে রেল ব্রিজ ভেড়ামারা আসলে এটা কি? এটা আসলে দেখা গেছে কোনো একটা রেল লাইনের উপরে বা স্টেশন একটা ব্রিজ। এবং পরে আমার ভিতরে দেখার পরে একজন আমাকে এটা রেল ব্রিজ ভেড়ামারা এটা পাঠিয়েছে। কিন্তু এটা দেখেন টাইটেল ছোট সবই আছে, কিন্তু ইয়ের কাছে, রিডারের কাছে কিন্তু এটা স্পষ্ট না। এরকম টাইটেল হলে বোঝা যাবে না। পরে আমরা দেখলাম যে রেল ব্রিজ এবং একটা কাজ হবে ভেড়ামারা রেল স্টেশনে। রেল ব্রিজ এবং একটা কাজ হবে, কাজের উপরে তারা এই জিনিসটা লিখেছে। কিন্তু এটা আসলে টাইটেল থেকে বোঝা যাচ্ছে না, এই জন্য এটা ক্লিয়ার না। আপনার ইচ্ছা করলে কেউ যে লিঙ্কটা আছে, লিঙ্কটা দেখতে পারেন। এখন আমরা যেটা আলোচনা করবো যে এই ইন্ট্রোডাকশন বা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, এটা কি কি হওয়া উচিত? এইটা ইন্ট্রোডাকশন নিড টু আইডেন্টিফাই দ্য প্রবলেম, যে আমাদের যে মেন প্রবলেম সেইটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। রিসার্চ অলরেডি কমপ্লিটেড, এই বিষয়ে আগে কোনো রিসার্চ আছে কিনা সেটা জানাতে হবে। ফাইন্ড আউট রিসার্চ গ্যাপ, এবং রিসার্চ গ্যাপ আমাদেরকে জানতে হবে। এবং একটা হাইপোথিসিস হবে, একটা অবজেক্টিভ হবে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। মনে করেন আমরা কেউ এই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শিবগঞ্জ যেতে চাচ্ছি। এখন এই কি কি উপায় আছে? ধরেন আমরা দেখা গেল যে আজ থেকে 15 বছর আগের একটা রিসার্চ আমরা পাইলাম। সে লিখছে যে আমাদের 1 নম্বর গেট থেকে কোনো রাস্তা নাই, অতএব 2 নম্বর গেট দিয়ে বালুচর নয়াবাজার যাইতে হবে। নয়াবাজার থেকে আবার রিক্সায় আমরা কোথায় যেতে পারি? ওই বালুচর পয়েন্ট বা শিবগঞ্জ আমরা যাইতে পারি। কিন্তু সেটা 15 বছর আগের, সেই পরিস্থিতিতে এখন নাই। এখন ওইটার উপর আমরা রিসার্চ করতে পারি কিনা? এখন পরিস্থিতি অনেক চেঞ্জ হয়ে গেছে। হয়তো আমরা দেখা গেল যে 6 মাস আগের একটা রিসার্চ পেলাম যে ইউনিভার্সিটি 3 নম্বর গেট অথবা ইঞ্জিনিয়ারিং কলেজে যে গেট আছে সেখান থেকে রিক্সা দিয়ে টিলাগড় দিয়ে যাওয়া যাইতে পারে। কিন্তু এই টিলাগড় দিয়ে যাইতে গেলে আবার একটা সমস্যা কি, যে এখানে সে আবার 6 মাস আগে লোক দেখছে যেখানে বৃষ্টির পানি থাকে, রাস্তা ভাঙ্গা, যার জন্য এটা যাওয়া যাবে না। সে দেখলো যে আবার ই দিয়ে যাওয়াই ভালো। আবার আমরা হয়তো বা 15 দিন আগের কোনো রিসার্চ পাইলাম, সেখানে বললো যে বালুচর আমরা এই নয়াবাজার দিয়ে রিক্সা দিয়ে আমরা যাইতে পারি। কিন্তু আবার আরেকজন বললো যে এখন রাস্তা ভাঙা, আমরা তো জানেন যে রাস্তা ভাঙ্গা। তো রাস্তা ভাঙ্গা, রাস্তা এখন বন্ধ, এখন এটা নিয়ে কাজ করা যাবে না। গতকালকে আমি ঢাকা থেকে সিলেটে আসছি। সেখানে আমি ট্রেনে করে যখন নামলাম, নামার পরে আমি কিন্তু এই যে রাস্তার কি অবস্থা জানতাম না, একজনকে জিজ্ঞেস করলাম
রাস্তার কি অবস্থা, সে আমাকে বললো যে হ্যাঁ রাস্তা বন্ধ, ভাঙার কারণে রাস্তা বন্ধ, কাজ হচ্ছে। পরে আমি অন্য রাস্তা দিয়ে আসলাম। তো এই যে বলতেছি যে আসার কিন্তু অনেকগুলো উপায় আছে। তার মানে একটা লোক যে রিসার্চ করলেই যে সেই রিসার্চ করা যাবে না তা না। সময়ের কারণে, মৌসুমের কারণে রিসার্চ চেঞ্জ হতে পারে। আপনি কৃষির উপরে কাজ করতেছেন, আপনি মূলা চাষ করতেছেন, আর মূলা চাষ করে হয়তো সৌদি আরবে করছে, এখন বাংলাদেশে করা যাবে কিনা। বাংলাদেশে করলো সে একজন লোক শীতকালে মূলা করছে, কেউ এঁটেল মাটিতে করছে, আপনি দোআঁশ মাটিতে করবেন, কেউ করছে ময়মনসিংহে। কি এই যে বিষয়, এটা দেখা যাচ্ছে যে আমি কি করছি এবং কেন করতে চাচ্ছি। তার মানে যে অন্য লোক যে কাজ করছে তার উপরও কাজ করা যায়, কিন্তু সেখানে আপনাকে রিসার্চ গ্যাপটা ক্লিয়ার করতে হবে। আর একটা হাইপোথিসিস হবে। আমি যেমন বললাম যে হ্যাঁ এটা হইতে পারে, ওই যে রাস্তা যে হ্যাঁ এই যে যাওয়া যাইতে পারে বা যাওয়া যাবে না, এরকম যে কোনো বিষয় আমি যখন গবেষণা করবো আমার একটা হাইপোথিসিস থাকবে। এবং হাইপোথিসিস উপর ভিত্তি করে আমাকে কি করতে হবে, অবজেক্টিভ নির্ণয় করতে হবে। অবজেক্টিভ যেটা হইতে হবে সেটা স্মার্ট হইতে হবে। স্মার্ট মানে কি? স্পেসিফিক, মেজারেবল, অ্যাটেনেবল, রিয়ালিস্টিক, টাইম ফ্রেম। স্পেসিফিক হইতে হবে। আমি কিছুদিন আগে এগ্রিকালচার ফ্যাকাল্টির 2-1 খাতা দেখলাম, সেখানে দেখলাম গবেষণা তার স্পেসিফিক লেখেনি। মানে কি, আমি হয়তো লিখলাম যে কি আমি গবেষণা করতে চাই কি, দারিদ্রতা বিমোচন। দারিদ্র কিসের দারিদ্র, কোথাকার দারিদ্র বিমোচন, স্পেসিফিক হলো না। আমরা স্পেসিফিক করতে পারি, মনে করেন আমরা যদি বলি যে আমরা সিলেটের বালুচরের সোনার বাংলা যে এলাকা, এই সোনার বাংলা এলাকার ফকিরের আমি কি করতে চাই, দারিদ্রতার মান উন্নয়ন করতে। স্পেসিফিক হইলো এখন যে আমি সব এলাকার না, যেটা। এবং এই যে আমাদের যে গবেষণা করছে এটা মাপা যাবে কিভাবে। আমি যদি বলি ফকিরের আমি মান উন্নয়ন করতে চাই, তাহলে কয়জন ফকির আছে, 10 জন ফকির, তাদের পার ডে আয় কত, আমরা হিসাব করে দেখলাম 100 টাকা। তার মানে আমার গবেষণা শেষ করার পরে আমি 6 মাসের জন্য তো গবেষণা করব, এই 6 মাস পরে তাদের আয় 100 টাকা থেকে যদি বাড়ে 150 টাকা হইলো বা 200 টাকা হইলো, তাহলে আমার বোঝা গেল যে আমাদের গবেষণা সাকসেসফুল। তাহলে এটা কি করা যাবে, এই গবেষণাটাকে মাপা যাবে। তারপর কি অ্যাটেনেবল, যে আমাদের এমন একটা লক্ষ্য ধরতে হবে যেটা অর্জন করা সম্ভব। যেমন 100 টাকা আয় ছিল, এখন 150 টাকা, এটা অ্যাটেনেবল। এখন আমি যদি বলি যে না 100 টাকা আয়, এখন এটা 1 লাখ টাকা করে পার ডে, এটা কখনোই সম্ভব না। তার মানে কি না, এটা অ্যাটেনেবল হবে না। আরেকটা জিনিস হলো রিয়ালিস্টিক। এই গবেষণাটা হওয়া উচিত কি, রিয়ালিস্টিক, বাস্তবসম্মত। এখন আমি যদি চিন্তা করি এই যে ফকিররা, আমি যদি গবেষণা করে দেখলাম যে ফকিররা হয়তো সারাদিনে তারা আস্তে আস্তে হাঁটতে পারে, তারা 10টা বা 20টা বাড়িতে তারা ভিক্ষা করতে পারে। তা আমি যদি তাদেরকে এখন চিন্তা করি, তাদেরকে আমি কি করলাম, একটা মোটরসাইকেল কিনে দিলাম। মোটরসাইকেল কিনে তারা কি করলো, তারা দ্রুত চলতে পারবে। আর আপনাদের কি মনে হয় মোটরসাইকেলে কেউ গেলে তার হবে কি বলে, সে ভিক্ষা পাবে? তো তার মানে এটা কি না, রিয়ালিস্টিক না। তাই সেজন্য আমাদেরকে গবেষণা করতে হবে এটা রিয়ালিস্টিক, বাস্তবসম্মত। আর টাইম ফ্রেম, আমাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য করতে হবে। আমরা যখন গবেষণা করি হয়তো বা আমাদেরকে 6 মাস, 1 বছর, 2 বছর বা 3 বছর, এরকম নির্দিষ্ট সময়, এরকম না যে অনন্তকাল যাবত আমি কাজ করতেছি। আপনারা জানেন যে কচ্ছপ প্রায় 200-250 বছর বাঁচে। এখন আমি যদি গবেষণা করি যে আমি কচ্ছপের বংশ পরিক্রমা দেখতে চাই, তা আমি কেন, আমি আমার ছেলে আমার নাতি পুতি শেষ করিও এই গবেষণা শেষ করতে পারবো না। এই জন্য আমরা যখন আপনি দেখবেন যে আমরা যারা জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাজ করি, আমরা ছোট প্রাণ ড্রসোফিলা কিছুদিন বাঁচে, তার নতুন বাচ্চা বেরিয়ে ফেলে। কিন্তু মাইস, তারপরে ফিশের ক্ষেত্রে জেব্রা ফিশ, অর্থাৎ যে সমস্ত অ্যানিমালের লাইফ শর্ট, তাদের নিয়ে আমরা কাজ করি। আমরা জেনেটিকের জন্য হাতি নিয়ে কাজ করব না বা কুমির নিয়ে কাজ করব না, কারণ তাদের লাইফ হলো অনেক বেশি। যার জন্য আমরা যে কোনো কাজই করি না কেন, আমাকে যখন আমি প্রজেক্ট জমা দেব, আমাদের কি থাকতে হবে, টাইম ফ্রেম। তাহলে আমাদের অবজেক্টিভের মধ্যে এই 5টা জিনিস অবশ্যই থাকতে হবে: স্পেসিফিক, মেজারেবল, অ্যাটেনেবল, রিয়ালিস্টিক এবং টাইম ফ্রেম। নেক্সট এখন আমাদের যেটা, যে আমাদের ম্যাটেরিয়াল মেথড। এই ম্যাটেরিয়াল মেথড যেটা হওয়া উচিত, এটা ক্লিয়ার কনসেপশন অফ দ্য প্রসিডিউর দ্যাট শুড বি ফলো। আমাকে ক্লিয়ার কনসেপশন থাকতে হবে, আমি কি কি জিনিস ফলো করবো। আন্দাজ আমি কি করবো আমি জানি না, তা হবে না। রেশনাল হইতে হবে। এটা একটা ধারাবাহিক ভাবে যে কোনটার পরে কোনটা কাজ করবো, রেশনাল হবে। আরেকটা কি, অ্যাভেলেবিলিটি অফ ইনস্ট্রুমেন্ট। আমার কি কি ইনস্ট্রুমেন্ট অ্যাভেলেবেল আছে সেই জিনিস নিয়ে আমি কাজ করবো। এখন আমি এমন একটা যন্ত্রের নাম বললাম যে এইটা দিয়ে আমি কাজ করবো, দাম 50 কোটি টাকা বা 50 লাখ টাকা বা 1 কোটি টাকা, কিন্তু আমাদের ইউনিভার্সিটি নাই, তাহলে হবে না। হ্যাঁ, এটা হইতে পারে যে আমার ডিপার্টমেন্টে নাই কিন্তু অন্য ডিপার্টমেন্টে আছে। যেমন আমাদের প্রক্সিমেট অ্যানালাইসিস এর জন্য পুরো ইউনিভার্সিটি বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট নির্ভর করে, প্রায় আমরা করে দিচ্ছি। আবার হয়তো আমার কোনো কাজ, আমি মিল্কের উপর কোনো কাজ করতে চাচ্ছি, আমি ডেইরি সায়েন্স ল্যাবে যাচ্ছি। এরকম ভাবে হয়তো আমাদের ডিপার্টমেন্টে নাই কিন্তু অন্য ডিপার্টমেন্টে আছে। এমনকি এমন কোনো কাজও হইতে পারে যে আমার ইউনিভার্সিটিতে নাই, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, সাধারণ ইউনিভার্সিটিতে তাদের কাছে আমি স্যাম্পল দিতে পারি। অথবা আমার বায়োইনফরমেটিক্স এর কোনো কাজ আছে যারা এটার উপরে দক্ষ, যেমন এনআইবি হয়তো দক্ষ, এনআইবি কে আমরা দিতে পারি।
এইভাবে আমরা দেখা যাচ্ছে যে আমরা আমি যে কাজটা করতে চাচ্ছি সেটা অ্যাভেলেবল আছে কিনা, তারপর কস্ট ইফেক্টিভ, আমার এটা কতটুকু দরকার আসলে এই কাজটা করতে, সেই জিনিসটাকে আমাকে চিন্তা করতে হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি। মনে করেন আমি আমি আসলে যে গত বছর ঠিক না, আসলে এই বছরের শুরুর দিকে আমি এসে গেছিলাম, ওই যে ট্যুরে গেছিলাম। সেখানে আমরা বিভিন্ন জায়গায় তো আমি ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম। তো এখানে যারা আমাদের ছাত্র তারা বলো, স্যার আপনাদের ট্যুর কেমন হচ্ছে, একটু ছবি বা ভিডিও আমাদেরকে দিলে ভালো হয়। পরে আমি কি করলাম, আমি ওই ইউটিউবে, যেহেতু ইউটিউবে আসলে আমাদের সবারই আছে, ইউটিউব চ্যানেলে দিয়ে দিলাম, যে লোকজন দেখতে থাকলো। এরপর যখন আমি এখানে আসলাম, একদিন ক্লাস নিতেছিলাম, দেখি এক ছাত্র আমার ভিডিও করা শুরু করছে। যে সময় ভিডিও করছে কেন, অনেক সময় পড়া মনে থাকে না, এই ভিডিও দিয়ে দিলে ভালো। পরে আমি কি করলাম, পরে আমি এই যে ইউটিউবে আমার যে করোনার সময় আমাদের কিছু ক্লাস নিয়েছিলাম সেগুলো আমরা দিয়ে দিলাম। তাহলে এখন এই কিছু কিছু লোক ভিউ শুরু করছে। এখন তো কেউ কেউ আমাকে পরামর্শ দিচ্ছে, আপনার ভিডিওগুলো ছবিগুলো তো ভালো না, আপনি ই করেন কি বলে একটা আইফোন কেনেন। এখন একটা আমি যদি ইউটিউবে যদি আমি টাকা আয় করতে চাই, মনিটরিং করতে চাই, তাহলে কি হবে, একটা শর্ট যদি আমি চাই 90 দিনে 3 মিলিয়ন ভিউ হওয়া লাগবে। তার মানে পার ডে 30,000 ভিউ। তা আমার যদি সবচেয়ে বেশি দেখছে এই যে পার ডে 8,000 ভিউ হয়েছে, এর বেশি সম্ভব না। তোমার মনে করো যে এটা সম্ভব? যে আরেকটা জিনিস আমি মনে করতে পারি, যে মনে করো আমি এই করতেছি কি বলে ওই ই আমরা আরেকটা জিনিস আছে যে আমাদের কত ঘন্টা দেখছে, তাতে 365 দিনে 3,000 ঘন্টা। তা আমার এই পর্যন্ত হয়েছে 1 বছর প্রায় কাছাকাছি চলে আসছে, 300 ঘন্টা হয়তো আমার ভিউ হয়েছে। তা আমার পক্ষে কি 3,000 ভিউ সম্ভব? যার জন্য এখন যদি আমি আইফোন কিনি, সেটা কি আমার জন্য কস্ট ইফেক্টিভ হবে? আবার কেউ কেউ বলতেছে যে আপনি ই করেন কি বলে, এই ছবিগুলোকে আপনি দিচ্ছেন, কি করতেছেন না কেন? তো এখন আমি হলো টিচার, ক্লাস, পরীক্ষা, অফিস, চেয়ারম্যানশিপ, ডিনশিপ, গবেষণা, এগুলি বাদ দিয়ে এখন টাইম দিয়ে আমি কি এইগুলি করতে পারবো? তাহলে এরকম কাজটা কি আমার জন্য কস্ট ইফেক্টিভ হবে? উত্তর হলো হবে না। যার জন্য আমি যখন গবেষণা করব, তখন আমি যে কাজটা করতে চাবো সেই কাজটা কতটুকু কস্ট ইফেক্টিভ হবে, এই জিনিসকে আমাকে কি করতে হবে, চিন্তা করতে হবে। এক উদাহরণ দিই, এই করোনার সময় আমি যখন করোনা মৌসুম, করোনা খুব পিক পিরিয়ড, তখন আমি অসুস্থ হয়ে পড়ছিলাম, আমার জ্বর আসছিল। তো জ্বর আসার পরে কে কে বলে আপনি করোনা টেস্ট করেন, কিন্তু তা না করে আমি কি করছি, সিবিসি টেস্ট করছি। সিবিসি একটা টেস্ট, ব্লাড টেস্ট। এই টেস্ট করলে এই ব্লাডের ডাব্লিউবিসি প্যারামিটার দেখি বোঝা যায় যে এটা ভাইরাল ডিজিজ না ব্যাকটেরিয়াল ডিজিজ। আমি আমার গবেষণায় দেখা গেল যে আমার কি, আমার ব্যাকটেরিয়াল ডিজিজ। যদি ব্যাকটেরিয়াল ডিজিজ হয় তাহলে ভাইরাল ডিজিজ না। খালি খালি কেন আমি করোনা টেস্ট করতে যাব, কেন আমি এত খরচ করতে যাব? এই জন্য আমাদের টেস্টের অনেক বিকল্প জিনিস আছে। এই জন্য আমি যখন ম্যাটেরিয়াল মেথড করবো, কাজ যখন করবো, অনেক সময় একটা কাজ হয়তো আমি করতে পারবো না, কিন্তু বিকল্প বা সহজ পদ্ধতিতে কি করা যায় সেই জিনিস জানতে হবে। আর আমাদের যদি সম্ভব হয়, রেফারেন্স যোগ করতে হবে। কি রেফারেন্স? যদি কাজটা পুরাতন কাজ হয়, যেমন আমি যদি প্রোগ্রামের অ্যানালাইজ করি, তাহলে তো ডিটেলস রেফারেন্স দেওয়ার দরকার নেই, কারণ এটা মোটামুটি সবাই জানে। কিন্তু কোনো কাজ যদি নতুন হয়, আর লোক কেউ করে নাই বা দু একজন করছে, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে প্রয়োজনীয় রেফারেন্স যোগ করতে হবে। এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো বাজেট। আমরা যখন এই যে প্রজেক্ট তৈরি করব, আমাকে কি করতে হবে, তার একটা বাজেট দিতে হবে। এবং বাজেট মোটামুটি এই রকমের, এখানে ইয়ে আছে, একটা রিমিনারেশন থাকে। রিমিনারেশন মনে করেন যে পিআই, মানে প্রিন্সিপাল ইনভেস্টিগেটর, তার বেতন থাকে, কোপিআই থাকে, মাস্টার্সের ছাত্র থাকতে পারে, পিএইচডি ছাত্র থাকতে পারে, অ্যাকাউন্টেন্ট থাকতে পারে, যেই থাকুন না কেন, সব মিলাই রেমুনারেশন কোনো অবস্থাতেই 30%-এর বেশি হওয়া যাবে না। 2 নাম্বার হলো যেটা মেন, যেটা গবেষণা যে কাজটা, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, এখানে অল ইনপুটস, ল্যাব, ফার্ম কেমিক্যালস এন্ড আদার নেসেসারি সাপ্লাইজ, এটা 40%-এর উপরে হইতে হবে। এটা মনে করেন আমাদের, যেটা আমরা যদি ল্যাবে কাজ করি, তা আমাদের ল্যাবে কি কেমিক্যাল লাগে, গ্লাস ওয়্যার লাগে, কোনো যন্ত্রপাতি লাগতে পারে। আবার যদি আপনি এগ্রিকালচারে কাজ করেন, হয়তো জমি চাষ করার দরকার পড়ে, বীজ, সার এরকম দরকার পড়ে। অ্যানিম্যাল নিয়ে কেউ কেউ কাজ করলে অ্যানিম্যাল কিনতে টাকা লাগতে পারে, অ্যানিম্যালের ফিড লাগে, মুরগি খেতে মুরগি কেনা টাকা, মাছের ক্ষেত্রে মাছ কেনা বা মাছের খাদ্য বা মাছের পুকুর লিজ নেওয়া, যাই করি না কেন, এই যে রিলেটেড যেগুলো তো কাজ, এই সেটা 2 নাম্বার। এবং মেন গবেষণা আমাদের এইটাই, কিন্তু এইটাই সব মানে কমপক্ষে 40% রাখতে হবে। আরেকটা জিনিস হলো, আমাদের অনেক সময় যে ট্রেনিং, ওয়ার্কশপ বা সেমিনার বা মিটিং এর আয়োজন করা হয়, সেই ক্ষেত্রে সেক্ষেত্রেও আমাদের এটা টাকা রাখতে হবে 10%-এর আহ নিচে। আর খেলো টিএজিএ, আমার কিন্তু অনেকে রাখে না যে টিএজিএ, টিএজিএ কিন্তু আমার অবশ্যই রাখতে হবে। মনে করেন আমি গবেষণা করতে জয়েন চাই, আমার ছাত্রকে পাঠাইতে হবে, তা যাতায়াত খরচ লাগবে না। আমি যদি টিএজিএ এর জন্য টাকা না রাখি, তাহলে কিভাবে পাঠাবো? তারপর সেখানে আমার নাস্তা করতে হবে। অফিসিয়াল আমাদের যে বিভিন্ন লোকের যে আছে, সরকার গভর্নমেন্টের রুল আছে, এই অনুযায়ী তার জন্য ডিএ দিতে হবে। এই টিএজিএ বাবদ
সর্বোচ্চ 10% মধ্যে রাখা যাবে। এরপর আরেকটা জিনিস হলো অফিস সাপ্লাই। আমাদের কাগজ লাগবে, কলম লাগবে, তারপরে কালি লাগবে, টিন, ফটোকপি, এই সমস্ত জিনিসগুলো কন্টিনজেন্সি। আমি এক জায়গায় চিঠি পাঠাবো, ইমেল পাঠাবো, এগুলো তো আমাদের কিছু খরচ আছে। এগুলোর জন্য আমাদেরকে সর্বোচ্চ 10%। আদার আদার হলো অনেক সময় আপনার থাকে কি বলে, এই ইমার্জেন্সি কোনো কেস যেটা কোনো কিছু লেখা নাই, এর জন্য আমাদের কিছু টাকা রেখে দিতে হয়, 5%-এর মতো আলাদা। ইনস্টিটিউশনাল ওভারহেড চার্জ। আমি যে প্রতিষ্ঠানে চাকরি করবো অনেক সময় সেই প্রতিষ্ঠান কিছু চার্জ ধার্য করে। যেমন আমি যদি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে করি, সেখানে এই যে সাউরেসেন, আমাদের এইখানে আমাদের সাউরেসের অ্যাডিশনাল ডাইরেক্টর স্যার আছেন। তো ওনারা জানেন যে আমরা যখন কোনো সাওয়ারেসে প্রজেক্ট লিখি, আমরা হয়তো 3.5 লাখ টাকা পাইলাম, এই 10% 35,000 টাকা দিয়ে দিতে হয়। আমি ধরেন একটা প্রজেক্ট করলাম, এই যে 1 কোটি টাকার প্রজেক্ট, 10 লাখ টাকা আমার দিতে হবে। এখন আমি যদি এই 10 লাখ টাকা না ধরে রাখি, তাইলে পরে যখন আমার প্রজেক্ট শেষ হবে বা project কি করবে, তার টাকা চাবে, তখন এই টাকা কোথা থেকে দেবো? আমি কি ওর পকেট থেকে দেবো? এই জন্য আমাদেরকে ইনস্টিটিউশনাল ওভারহেড চার্জ 10% ধরে রাখা হয়। আমি যদি আগে থেকে ধরে রাখি, তাহলে আমার জন্য এটাই হবে। এটা অবশ্য 10% সব জায়গায় থাকে তা না, এটা অনেক সময় ভ্যারি করে, এবং এটা কিন্তু গবেষণা টোটাল প্রজেক্টের না। এই গবেষণার যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এইটার আসলে 10% দেওয়া হয়। এইটা এখন আমরা দেখাচ্ছি একটা জ্ঞান চার্ট। এই জ্ঞান চার্টটা জিনিসটা কি, আমরা ওই যে আসলে যে টাইম ফ্রেম, আমরা কি কি কাজ করব, এখানে আমি লেখার জন্য দেখাচ্ছি যে 8 মাস। আর এবিসি, আমি প্রথম মাসে হয়তো আমার প্রজেক্টের কি করলাম, লোক নিয়োগ দিলাম। বি বি মানে আমি এখানে কেমিক্যাল কাজ করলাম বা এটা শো করলাম, সি তে আরেকটা কাজ করলাম, ডি তে আরেকটা, এরকম করতে করতে লাস্টে জিতে যাই আমি কি করবো, রিপোর্ট রাইটিং। অর্থাৎ আমি এই প্রজেক্ট যেটা করছি, এই প্রজেক্টটা আমি কি করবো, জমা দেবো। এই জন্য কোন মাসে কি করবো এটা কালার দিয়ে ই করা হয়। এটা ওয়ার্ড ফাইল থাকলে ভালো হইতো। সে হোক, তবে আমি এখানে যে দিছে, আমি এখানে জ্ঞান চার্ট এখানে দেখিয়েছি যে এটা আসলে আমরা জ্ঞান চার্ট দিয়ে আমরা তৈরি করতে পারবো। নেক্সট, এখানে আসলে আমাদের এই যে পসিবল আউটকাম, আমরা পসিবল আউটকাম কি হইতে পারে, এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে। এখানে একটা একটা গবেষণা, যে আমি একটা প্রজেক্ট লিখেছিলাম, সেটা হইলো ইসের পোলট্রি এবং রুমিনেন্টের প্রোবায়োটিক, যার উপর আমাকে কাজ করছিল। এটা এক জায়গায় আমি সাবমিশন করছিলাম, সেখানে আমি বলছিলাম পসিবল আউটকাম কি, আমি যদি এইটাকে এই গবেষণা সাকসেসফুল হইতে পারি, তাহলে আমরা আইসোলেশন অফ ইকোনমিক স্টেজ ফর পোল্ট্রি অ্যান্ড রুমিনেন্ট অন বেসিস অফ মলিকুলার ডিটেকশন, যে আমরা প্রোবায়োটিক, পোল্ট্রি এবং রুমিনেন্ট অ্যানিমেলের জন্য আমরা কি করতে পারি, আমরা মলিকুলার ডিটেকশন করে আমরা স্পেসিফিক, আমরা প্রোবায়োটিক আইডেন্টিফাই করতে পারি, আইসোলেশন করতে পারি। তারপর সাস্টেনেবল ইন্ডাস্ট্রি আর ল্যাবরেটরি প্রোবায়োটিক, আমরা এই সাস্টেনেবল ইন্ডাস্ট্রি ফর ল্যাবরেটরি প্রোবায়োটিক আমরা তৈরি করতে পারবো অ্যান্টিবায়োটিকের পরিবর্তে। আপনারা জানেন অ্যান্টিবায়োটিক মুরগিকে বা গরুকে খাওয়ানো সমস্যা, এটা পরিবর্তে আমরা সাস্টেনেবল কিছুতে পাইতে পারি। রিসার্চ অ্যান্ড ইন্ডাস্ট্রি কোলাবোরেশন উইল বি ডেভেলপ, এবং যদি আমরা সত্যি এই প্রোবায়োটিক পাই, তাহলে আমাদের খালি গবেষণা খালি নিজে নিজে করলেই হবে না, ইন্ডাস্ট্রির সঙ্গে করা যায়, এবং এই গবেষণাটা আমাদের তাহলে কি হবে, রিসার্চ অ্যান্ড ইন্ডাস্ট্রি কোলাবোরেশন আমাদের তৈরি হবে। প্রোডাকশন এফিসিয়েন্সি অফ রুমিনেন্ট অ্যান্ড পোল্ট্রি উইল বি ইনক্রিজ, যে রুমিনেন্ট এবং পোল্ট্রির উৎপাদন বাড়বে। Industry feasible technology will be developed to start up commercial production of probiotics in our country using natural resource, যে আমাদের দেশেই আমরা কি করতে পারবো, কমার্শিয়ালি আমরা প্রোবায়োটিক তৈরি করতে পারবো। এছাড়া আমাদের রিসার্চ, আমি একটা রিসার্চ প্রজেক্ট লিখছিলাম, যে রিসার্চ আমাদের শেষ হইলে আমাদের এই হলো আমাদের কি পসিবল আউটকাম। এরপরে হলো আমি একটা গবেষণা করতেছি, এটা কে উপকৃত হবে, এটা আমাকে নির্দিষ্ট করতে হবে। যেমন ওই যে আমি শুরুতেই বলছিলাম যে আমরা সিলে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কোথায় যাব, শিবগঞ্জে যাব। এই যে শিবগঞ্জ, এই গবেষণা কে উপকৃত হবে, এই গবেষণা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী যারা এখানে আছে, আমরা উপকৃত হব। এরকম যেন আমি এমন একটা গবেষণা করলাম যে এই গবেষণা কেউ উপকৃত হইলো না, তাইলে কোনো লাভ নাই। এখন আমি একটা গবেষণা করলাম যে আমি যাওয়ার পথে অমুক জায়গায় কয়টা বাস আছে, এটা আমি গুনতেছে, আমাকে টাকা দিচ্ছে, কে টাকা দিবে? এই বাস গুনি, বাস মানে 10টা বা 20টা বাস আছে, তাহলে আমার লাভটা কি? তো এটা একটা আননেসেসারি গবেষণা। তাহলে আমাদের অনেকে গবেষণা করে যেটা কোনো উদ্দেশ্য নাই। এই যে আমি বললাম যে এই সে থিসিস লিখতে যে দিয়েছিলাম আমরা যে এগ্রিকালচার সেকেন্ড ইয়ারে, সেখানে দেখলাম কেউ কেউ গবেষণা, এমন কোন গবেষণা লিখছে যেটার কোনো ভ্যালু নাই। এই জন্য না, যে আমার এই গবেষণা করলে কে উপকৃত হবে, যখন মানুষ উপকৃত হবে তখন সে ফান্ড দিতে চাবে। কেউ যদি উপকৃত না হয়, তাহলে তো আমাকে কেউ ফান্ড দিবে না। এই জন্য আমাকে এই কে বেনিফিশিয়ারি, এটা আমাদের কি করতে হবে, ক্লিয়ার করে রাখতে হবে। এখন আমি যখন লেখা লিখবো, তখন কিন্তু আমার কিছু কৌশল ঠিক করতে হবে, যেখানে কিছু উদাহরণ দেওয়া হয়েছে। এক্সাম্পল অফ টপিক্যাল অর্ডার, আমাকে একটা নির্দিষ্ট শৃঙ্খলা অনুযায়ী মানতে হবে। যেমন আমি একটা টাইটেল দিছি, মনে করেন নভেল সাপ্লিমেন্ট টু ইমপ্রুভ
ইউটিলাইজেশন অফ লো কোয়ালিটি ফরেজেস ইন ডোমিনেন্ট। তাহলে এখন সব লোক তো এই জিনিসটা বুঝবে না। এখানে যারা ভেটেনারি তারা হয়তো বা আছে, এখন ভেটেনারি ছেলে নাই বেশি এই আজকের অনুষ্ঠানে। যে একজন আমি যদি এখন বলি ফরেস্ট কাকে বলে, রাফেজ কাকে বলে, বেশিরভাগ লোকই বুঝবে না। সেজন্য আমাকে ব্যাখ্যা দিতে হবে যে ফরেস্ট কাকে বলে, রাফেজ কাকে বলে। লিমিটিং ফ্যাক্টরস অফ ফরেস্টাইজেশন, এই যেহেতু আমরা বলছি ইমপ্রুভ ফরেস্টাইজেশন, এই ফরেস্ট লিমিটিং ফ্যাক্টর কি, মেথডস টু ইমপ্রুভ ফরেস্ট কোয়ালিটি। এই ফরেস্ট কোয়ালিটি কিভাবে ইমপ্রুভ করা যায়, এবং ডাইজেশন ইজ রুমিনেন্ট, কিভাবে ডাইজেশন রুমিনেন্ট এবং ডাইজেশন হয়। এবং এরপরে আমি যে লেখছি যে প্রথম কথাটা নবল সাপ্লিমেন্ট হয়, নবল সাপ্লিমেন্টটা কি, এই জিনিসটাকে বুঝতে হবে। কারণ আমার যে পাঠক যে আমাকে ফান্ডিং করবে সে সবগুলো জিনিস নাও বুঝতে পারে। এই জন্য মোটামুটি এই জিনিসগুলো যেন বুঝতে পারে। এই জিনিসগুলো আমাদের টপিক্যাল অর্ডারে আমাকে কি করতে হবে, লিখতে হবে, যাতে এটা বুঝতে পারে। এবং ফান্ডিং এজেন্সি আমার এটা বোঝার পরে তারা টাকা দেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে। নেক্সট যেটা প্লেগরিজম। প্লেগরিজম একটা জিনিসটা কি, এটা আসলে গুরুত্বপূর্ণ একটা জিনিস। ইজ দ্য রংফুল অ্যাপ্রিভিয়েশন অ্যান্ড স্টিলিং অ্যান্ড পাবলিকেশন অফ অ্যানাদার অথর্স ল্যাঙ্গুয়েজ, থট, আইডিয়াস, এক্সপ্রেশন। আমি অন্যের লেখা চুরি করলাম, কোনো লেখাটাকে হুবহু লিখে ফেললাম, সেই জিনিসটাকে আমরা প্লেগরিজম বলি। এবং এখন এই প্লেগরিজম একটা একাডেমিক ডিসঅনেস্ট হিসেবে পরিচিত। এবং এটা করলে কি হইতে পারে যে ইট ইজ সাবজেক্ট টু স্যাংশন সাস অ্যাজ পেনাল্টিজ, সাসপেনশন অ্যান্ড ইভেন এক্সপালশন ফ্রম স্কুল আওয়ার। এটা এত বড় অপরাধ, এর জন্য পেনাল্টি হইতে পারে, শাস্তি হইতে পারে, এমনকি স্কুল থেকে বা যদি থেকে বহিষ্কার হতে পারে, তার ডিগ্রিও বাতিল হয়ে যেতে পারে। এই জন্য প্যারাগিজম কমাইতে হবে। আমি একটু উদাহরণ দিই। আমি কিছুদিন আগে কিছু ছাত্রদের একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম বায়োগ্যাসের উপরে। তো কিছু লোক হয়তো কাজ করছে আর বাকিরা অন্যদেরটা দেখা দেখি লিখছে। উদাহরণ দিই, তারা লেখছে কি, একজন লেখছে আমার বাড়ি কুমিল্লা, আমার চাচা আব্দুল রহিম সে বায়োগ্যাস করছে। আরেকজন লোক লিখছে আমার বাড়ি রংপুর, আমার মামা আব্দুল করিম এই কাজ করছে। আরেকজন লোক লিখছে আমার বাড়ি ময়মনসিংহ, আমার নানা আব্দুল জব্বার এই কাজ করছে। তার মানে যে দেখা যাচ্ছে প্রায় একই রকমের লেখা, খালি জেলার জায়গায় কেউ কুমিল্লা, কেউ ময়মনসিংহ, কেউ ঢাকা, কেউ জামালপুর এরকম। আবার নামের জায়গায় কেউ আব্দুল রহিম, কেউ আব্দুল করিম, কেউ আব্দুল জব্বার অমুক, কেউ নানা, মামা, ফুফা, এরকম ভাবে সম্পর্ক। তার মানে এই জিনিসগুলো কি একই রকমের লেখা, এবং এগুলি কিন্তু প্লেগরিজমের মধ্যে পড়ে। তাইলে উইদিন একাডেমি প্লেগরিজম বা স্টুডেন্ট বা রিসার্চার ইজ অনেস্ট, এটা একটা বড় ধরনের অপরাধ, একটা ফ্রড। এটা করা যাবে না। ঠিক আছে। এবং এটা বলছে আসলে পরপর পাঁচটা ওয়ার্ড একই সেন্টেন্সের মধ্যে, পাঁচটা ওয়ার্ড একই রকমের আছে, যে প্লেগরিজম। আমাকে সেজন্য কনসেপ্টটা করতে হবে। অনেক সময় বিশেষ করে আমরা যারা ইয়ং সায়েন্টিস্ট, আমাদের ইংলিশে আমরা দুর্বল, আমরা লিখতে পারি না, আমরা করি কি একটা লেখা খুব ভালো লাগছে, ওই লেখা কি আমরা অনুসরণ করি, সেটা করা যাবে না। আমাকে লিখতে হবে কি, যখন আমি প্রজেক্ট প্রপোজাল লিখবো, আমার কি করতে হবে, নিজের ভাষায় কিন্তু লিখতে হবে। এটাকে আমাদের, আমি তো ধারণা নিতে পারি, কিন্তু লিখতে হবে নিজের ভাষায়। এই জিনিসটা আমাদের চেঞ্জ করতে হবে। আমি এখানে প্লেগরিজমের কিছু উদাহরণ এখানে দিছি, যেমন ইউজেস ওয়ার্ড, আইডিয়াস or work products attribute to another identifiable person or source without attributing the work to the source from which it was obtained। আমি লেখাটা নিয়ে নিলাম, তার কোনো রেফারেন্স দিলাম না, সেটা হইতে পারে। বিশেষ করে আমাদের অনেকের প্র্যাকটিক্যাল খাতা আমরা লিখি, একজন কে লিখে রাখছে সেটা দেখি আমরা হুবহু লিখতে থাকি, তারও কোনো কোনো নাম টাম নাই। এটা এক ধরনের প্লেগরিজম। তারপরে কি, in a situation in which there is a legitimate expectation of original authorship in order to obtain some benefit, credit or gain which need to be monetary। হয়তো টাকা পয়সার যে আবার লাভ হইতে পারে, কিন্তু এই টাকা পয়সা লাভ আমি তার কোনো ক্রেডিট দিলাম না, বেনিফিট দিলাম না, কিছুই দিলাম না। এই জন্য আমাদের কি করতে হবে, মনে রাখতে হবে, therefore do not copy the same। এই জন্য কখনোই হুবহু সেম জিনিস কি করা যাবে না, কপি করা যাবে না। এখন আমাদের অনেক সময় আমরা লিখতে চাই যে ইংলিশে আমাদের সমস্যা কি হয়, আমরা শব্দ খুঁজে পাই না। এই জন্য আমি কি এখানে কিছু কিছু অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইউজ করার চেষ্টা করছি। যেমন আমরা লিখতে পারি, যেমন একই আমরা যেহেতু ভিন্ন জিনিস করলাম, যেমন আমি উদাহরণ দিলাম যে একজন লোক সে বলছে যে ইসে কি বলে, ওই টিলাগড় দিয়ে দিয়ে যাওয়াটা ভালো, কিন্তু এখন হয়তো সেই জিনিসটা ভালো না। বা একজন লোক লিখছে যে টিলাগড়ে যাওয়ার পথে সে বর্ষাকালে কাজ করছে পানি, কিন্তু এখন শীতকালে তার পানি থাকে না। তা আপনি তো সেজন্য তার এই বক্তব্য থেকে ভিন্ন মত পোষণ করলেন। বা আরেকজন বলছে যে অমুক লোক লোক কিছু ভালো, আরেকজন লোক ভিন্ন জিনিস বলছে। তো এই যে ভিন্নতা যখন করবো, তখন আমরা কি করবো, হাউ এভার, অর্থাৎ অমুক লোক এটা বলছে, হাউ এভার অমুক লোক, মিস্টার এক্স এটা বলছে, হাউ এভার মিস্টার ওয়াই আরেকটা কথা বলছে। আমরা হাউ এভার ইউজ করতে পারি, অন দা আদার হ্যান্ড, কনভার্সলি। এই সমস্ত জিনিস আমরা রেজাল্ট করতে পারি, কখন করবো, যখন হয়ে রেজাল্টটা কন্ট্রাডিক্টরি। আবার যদি একই রকমের কথা হয়, যে অমুক লোকও বলছে, আব্দুল রহিমও বলছে, আব্দুল করিম একই কথাই বলছে, সেখানে আমরা ইউজ করতে পারি অ্যাগেইন,
অ্যাজ ওয়েল অ্যাজ, ইন অ্যাডিশন টু, বিসাইডস, এগুলো যখন সিমিলার রেজাল্ট তখন আমরা ইউজ করতে পারি। আর যখন আমি কোনো প্যারাগ্রাফ বা কোনো জিনিসের শেষে আমরা চলে আসবো লাস্টে সামারি করার জন্য, তখন আমাদের লেখা উচিত হলো ইন কনক্লুশন, দেয়ার ফোর, সো, অ্যাজ এ রেজাল্ট। এবং বিশেষ করে আমরা যখন ইন্ট্রোডাকশন বা ব্যাকগ্রাউন্ড যখন আমরা লিখি অবজেক্টিভ লেখার আগে, ঠিক আগের সেন্টেন্সটা আমাদের এরকম ভাবা উচিত যে ইন কনক্লুশন, দেয়ার ফোর, সো, অ্যাজ এ রেজাল্ট, এটা আমরা লিখতে পারি। আরেকটা জিনিস হলো আমরা অনেক সময় ভার্ব খুঁজে পাই না, যে এটা কিভাবে মেনশন, অমুক কি করবো। তো এটা আমরা কিভাবে, এই জন্য আমি এখানে কয়েকটা ভার্ব দেখাইছি। যে আমরা লিখতে পারি অমুক মিস্টার এক্স ধরেন রিপোর্টেড, অবজার্ভ, ফাউন্ড, ডেমনস্ট্রেটেড, ডিসক্রাইবড, মেনশন, স্টেটেড, সাইটেড। আমরা আমরা দেখা যাচ্ছে একই যদি বারবার লিখি অমুক রিপোর্টেড, খান এটা অলরেডি রিপোর্টেড, রহিম রিপোর্টেড, জামিল রিপোর্টেড, সবই সবই রিপোর্টেড, তখন দেখতে বা শুনতে ভালো শোনায় না। এই জন্য আমাদের এই বিভিন্ন রকমের ভাব আমরা ইউজ করতে পারি। আরেকটা জিনিস হলো আমরা অনেক সময় খাপ ছাড়া লিখি, কোথা থেকে লিখেছি কোথা থেকে, আগেরটার সঙ্গে পরেরটার কোনো সম্পর্ক থাকে না। এই জন্য আমরা যখন লেখাগুলো লিখবো তখন আমাদের কি থাকতে হবে, একটা সম্পর্ক থাকতে হবে। যেমন আমি একটা জিনিস লিখতেছি, লেখা ই করার পরে এরপরে যখন আমরা নতুন প্যারা যখন শুরু করবো তখন আমরা কি লিখবো, ফ্রম দ্য অ্যাবভ ডিসকাশন ইট ক্যান বি কনক্লুডেড দ্যাট মিনারেলস হ্যাভ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন রুমিনেন্ট ডাইজেশন এন্ড মেটাবলিজম। তার মানে আমার বোঝা গেল যে আমরা এখানে আগের চ্যাপ্টারে মিনারেল সম্বন্ধে, রুমিনেন্টের ডাইজেশনে মিনারেল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা, এইটা নিয়ে আলোচনা করা হবে। তারপরে আমি এটার সঙ্গে একটা সম্পর্ক থাকবে। এবং আমরা যখন লাস্ট যখন দেখা উচিত তখন এরকম লেখা উচিত, দেয়ার ফোর দ্য নেক্সট সেকশন উইল ডিসকাস দ্য মেকানিজম অফ ডাইজেশন রুমিনেন্স, মিথেন অ্যান্ড অ্যামোনিয়া প্রোডাকশন অ্যান্ড আদার রিলেটেড টপিকস অফ রুমিনেন্স। অর্থাৎ আমি যখন একটা প্যারা শেষ করবো বা কোনো একটা বিষয় লেখা শেষ করবো তখন লাস্টের সেন্টেন্স এরকম হওয়া উচিত যার জন্য পাঠক যেন বুঝতে পারে যে পরবর্তী লেখাটা কি আসতেছে। এটা কিন্তু লেখার একটা স্টাইল। এই জিনিসগুলো আমাদের কি করতে হবে, শিখতে হবে। আমরা অনেকে এই লেখাগুলো পাই না, যার জন্য দেখা যায় বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়। তো ঠিক আছে, আমাদের এই পর্যন্তই, আমাদের সময় শেষ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা জানার থাকলে জিজ্ঞেস করতে পারেন, আমার ইমেলও দিতে পারেন, অথবা আপনারা আমার এই জিনিসটা দেখতে পারেন। আমার একটা ইউটিউব চ্যানেলও আছে, আপনি ইচ্ছা করলে দেখতে পারেন, মেহেদি স্পেস খান অ্যাট সাফাত 21, এখানে দেখতে পারেন। আমাদের আরো ক্লাস আছে, আমাদের সঙ্গে পরে যোগাযোগ করতে পারেন। ক্লাসে আমাদের এই সময় উপস্থিত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।